তোমার এই যে বিভিন্ন ধরনের প্ল্যান্ট এগুলোতে পছন্দ, নিচেতে লেখা আছে প্ল্যান্টে কি আছে, থাইমল আছে, থাইম নামক কি বলা হয় প্ল্যান্টে। তারপরে ইউজিনল, ক্লোভস যে আমরা খাই, ক্লোভস বাংলা হচ্ছে কি লবঙ্গ নাকি, লবঙ্গ, এগুলোতে ফেনোলিক কম্পাউন্ড আছে। পেয়ারা পাতা ফেনোলিক কম্পাউন্ড আছে। তারপরে অনেক প্ল্যান্টে অনেক রকমের কি বলা হয় ফেনোলিক কম্পাউন্ড আছে। সেগুলো কিন্তু ছোট ছোট স্ট্রাকচার না, সিম্পল ফিনল না, সেগুলো হচ্ছে সাবস্টিটিউটেড পলিফাংশনাল গ্রুপ কন্টেইনিং ফেনলস। এই যে গাছগাছালিতে যে ফেনল আছে সেই ফেনল কিন্তু সিম্পল যে ফেনল, এই সিম্পল ফেনল না, ওগুলোতে অন্যান্য সাবস্টিটিউয়েন্ট আছে। তাহলে আমরা যদি এক কথায় বলি ফেনলের সোর্স কি, উদ্ভিদ জগৎ, প্ল্যান্ট কিংডম। ফেনলের সোর্স, অরিজিন, পরীক্ষা আসবে না, যা জেনে রাখলাম। এই বায়োলজিক্যালি অ্যাক্টিভ কিছু ফেনল আছে, এগুলো হচ্ছে বায়োলজিক্যালি অ্যাক্টিভ। এগুলো আমাদের হিউম্যান বডি বা প্রাণে বিভিন্ন কি বলা হয় লিভিং যে অর্গানিজম আছে তাদের মধ্যে এগুলো আছে। দেখো ডোপামিনের কথা শুনেছো, তাই না? জি স্যার। ডোপামিন, এই যে ডোপামিনের স্ট্রাকচার দেওয়া আছে, টাইরোসিন, মেডিসিন, এগুলো সবই মেডিসিন, নানান রকমের মেডিসিন হিসেবে শরীরে ঢোকানো হয়, অথবা বিভিন্ন উৎস থেকে আমরা এগুলো খেয়ে থাকি আমাদের বিভিন্ন। তারপরে হচ্ছে এপিনেফ্রিন, হ্যাঁ দেখো এখানে অনেকগুলো আছে, এগুলো পরীক্ষা আসবে না, আমরা জাস্ট এই ফেনল যে গুরুত্বপূর্ণ অর্গানিক মলিকিউল, এগুলো যে কিছু ফেনল যে বায়োলজিক্যালি অ্যাক্টিভ, বিভিন্ন বায়ো কি বলা হয় বায়োকেমিক্যাল ফাংশন রয়েছে, নিউরোলজিক্যাল ফাংশন রয়েছে। হ্যাঁ, এই যে এখানে আমি চারটা দেখাচ্ছি, দেখো টেট্রাসাইক্লিন মেডিসিন, দেখছো স্ট্রাকচার টেট্রাসাইক্লিন, টেট্রাসাইক্লিন আলেমা, আলামিন শুনতে পাচ্ছ? স্যার শুনতে পাচ্ছি। জি স্যার। আমরা এই যে আমি যে স্লাইডটা এখন দেখাচ্ছি এখানে টেট্রাসাইক্লিনের স্ট্রাকচার আছে উপরে বামে। টেট্রাসাইক্লিনের নাম শুনেছো, ইটস এ অ্যান্টিবায়োটিক। ঠিক আছে, থাইমল, তারপরে থাইরক্সিন, মালবিন, ম্যাক্সিমামে হচ্ছে কি মেডিসিনাল ভ্যালু বলো বা মেডিসিনাল অ্যাক্টিভিটিস বলো প্রপার্টি বলো রয়েছে। টেট্রাসাইক্লিন তো অ্যান্টিবায়োটিক হিসেবে অনেক খাওয়া হয়। দে রেসিস্ট বা টেট্রাসাইক্লিন রেসিস্ট ব্যাকটেরিয়া, স্ট্রেপ্টোমাইসিস নামক ব্যাকটেরিয়া গুলোকে রেসিস্ট করে। থাইরক্সিন ইজ ওয়ান অফ দ্য মেজর হরমোন সিক্রিয়েটেড বাই হিউম্যান থাইরয়েড গ্ল্যান্ড। এই যে থাইরক্সিন, থাইরয়েড গ্ল্যান্ড থেকে এই হরমোনটি কি হয়, সিক্রিয়েশন হয়। আরেকটা ফেনোলিক কম্পাউন্ড যেটা পিগমেন্টে পাওয়া যায়, অ্যান্থোসায়ানিন, যেখানে অ্যান্থোসায়ানিনের সোর্স আছে সেখানে মালবিন পাওয়া যায়। মালবিন এক ধরনের, অর্থাৎ অ্যান্থোসায়ানিডিন বা অ্যান্থোসায়ানিন, হ্যাঁ ফ্ল্যাভোনয়েডের মধ্যে অনেকগুলো আছে যেগুলো ফেনোলিক কম্পাউন্ড। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি অনেক ফেনল আছে যেগুলোর বায়োলজিক্যাল অ্যাক্টিভিটিস, মেডিসিনাল প্রপার্টিজ রয়েছে। এগুলো পরীক্ষায় কিছুই আসবে না, জাস্ট ফেনলের কনসেন্ট্রেশন, ফেনল একটা ইম্পর্টেন্ট মলিকিউল, ফেনোলিক কম্পাউন্ড গুলো ইম্পর্টেন্ট মলিকিউল, এই বিষয়টা বোঝানোর জন্য এই স্ট্রাকচার গুলো দিয়েছি যাতে তোমরা গুরুত্ব দাও। টেট্রাসাইক্লিন একটা ফেনলের উদাহরণ বলতে পারো, থাইমল, থাইরক্সিন, মালবিন। হ্যাঁ, এই যে এখানে আরো উদাহরণ আছে, টাইরোসিন, মিথাইল স্যালিসাইলেট, ইউজিনল বা ইউগিনল যেটা ক্লোবে পাওয়া যায়। হ্যাঁ, আমরা যে লবঙ্গ খাই সেটা একটা ফেনোলিক, মুখের মধ্যে দেখবা যে লবঙ্গ নিলে একটা আলাদা একটা ইয়ে হয়, এটা ফেনোলিক কম্পাউন্ড আছে। তারপরে
সরাসরি স্ট্রাকচারে চলে আসলাম ফেনলের। আচ্ছা, ফেনলে কি আছে? ফেনলে ওএইচ ফাংশনাল গ্রুপ আছে। ফেনলে কি আছে? OH ওএইচ ফাংশনাল গ্রুপ আছে। এই ওএইচ এর যে অক্সিজেন, এই অক্সিজেন ডিরেক্টলি অ্যাটাচ টু অ্যারোমেটিক নিউক্লিয়াস। অক্সিজেন ডিরেক্টলি অ্যাটাচ টু অ্যারোমেটিক নিউক্লিয়াস। আচ্ছা, এখন এই অক্সিজেন আর অ্যারোমেটিক রিং এর যে অক্সিজেন কানেক্টেড যে কার্বন, সেই কার্বনটি sp2 হাইব্রিডাইজ। আচ্ছা, ফেনল গুলো যেহেতু অ্যারোমেটিক কম্পাউন্ড, since phenol are aromatic compounds, so they have resonance structure. Yes, they have resonance structure. আমার সাথে মাঝে মাঝে একটু কথা বলো। এই যে ফেনল যেহেতু কি অ্যারোমেটিক কম্পাউন্ড, তাহলে তাদের কি আছে? রেজোন্যান্স স্ট্রাকচার আছে, রেজোন্যান্স ধর্ম আছে। ঠিক আছে? জি স্যার। জি স্যার এখন যদি আমি রিঅ্যাক্টিভিটি, if we compare the reactivity of phenolic compound with benzene, which are more reactive, we can just find out, we can explain, just explaining the structure of phenol compound. Amra which are more reactive, what are the difference on reactivity of phenolic compound with benzene? বেনজিনের সাথে যদি ফেনোলিক কম্পাউন্ডের রিঅ্যাক্টিভিটি তুলনা করি, তাহলে আমরা কিন্তু বলতে পারবো যে কার রিঅ্যাক্টিভিটি বেশি অথবা রিঅ্যাক্টিভিটি ডিফারেন্ট। কেন কেন ডিফারেন্ট? কারণ ফেনলে কি আছে? একটা ওএইচ গ্রুপ আছে। কি আছে? OH group OH গ্রুপ আছে। OH গ্রুপের অক্সিজেনের দুইটা লোন পেয়ার আছে। there are two lone pair around the oxygen, so oxygen can participate in resonance or mesomeric effect. The phenolic oxygen can participate resonance structure or mesomeric effect towards the aromatic nucleus. যেহেতু অক্সিজেনের দুইটা লোন পেয়ার আছে, এই দুইটা লোন পেয়ার অ্যারোমেটিক নিউক্লিয়াস বেনজিন রিং এর ভিতরের দিকে কি করতে পারে? যেতে পারে। এই দুইটা ইলেকট্রনের ফ্লো আছে কোথায়? অ্যারোমেটিক নিউক্লিয়াসে। কোথায় আছে? অ্যারোমেটিক নিউক্লিয়াস। অ্যারোমেটিক নিউক্লিয়াসে আছে। যেহেতু বেনজিনের সাথে যেহেতু তুলনা করছি, যে বেনজিনে এরকম কোনো কিছু আছে? না স্যার। বেনজিনে নাই। তাহলে বেনজিনের যে রেজোন্যান্স ধর্ম বা বেনজিনে ইলেকট্রন পুশিংও নাই, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপও নাই, কিছুই নাই। তো তার রিঅ্যাক্টিভিটি যা আছে আছে। এখন যদি টলুইন কথা বলি, টলুইনের রিঅ্যাক্টিভিটি বেনজিন থেকে বেশি, বিকজ মিথাইল গ্রুপ টলুইনে কি আছে? একটা মিথাইল গ্রুপ আছে। মিথাইল গ্রুপ ইলেকট্রন পুশ করে কোথায়? বেনজিনের নিউক্লিয়াস। অ্যারোমেটিক নিউক্লিয়াস অ্যারোমেটিক নিউক্লিয়াসে, হ্যাঁ, বেনজিন নিউক্লিয়াস, স্যার। যার কারণে রিঅ্যাক্টিভিটি বেড়ে যায়। একইভাবে যেহেতু এখানে অক্সিজেন লোন পেয়ার ইলেকট্রন অ্যারোমেটিক নিউক্লিয়াস বেনজিন নিউক্লিয়াসে বাড়িয়ে দিচ্ছে, তাই তার রিঅ্যাক্টিভিটি রিলেটিভলি হায়ার দ্যান বেনজিন। রিঅ্যাক্টিভিটি বেনজিন থেকে ডিফারেন্ট, রিঅ্যাক্টিভিটি বেনজিন থেকে ডিফারেন্ট। এই যে এখানে কয়েকটা অরবিটাল চিত্র আছে, দেখো কি বলা হয়, বিভিন্ন রকমের অরবিটাল ডায়াগ্রাম দেওয়া আছে। ডায়াগ্রাম থেকে আমরা যে লোন পেয়ারও দেখানো আছে, পায়ে নিচের যে স্ট্রাকচারটি অরবিটাল দিয়ে দেখানো আছে, সেই স্ট্রাকচার খেয়াল করো, এখানে লোন পেয়ার বোঝানো আছে। দুইটা লোন পেয়ার আছে, যে এই যে একটা লোন পেয়ার, এই যে একটা লোন পেয়ার। তাহলে এই লোন পেয়ার ইলেকট্রন গুলো অ্যারোমেটিক নিউক্লিয়াসের দিকে ফ্লো হতে পারে, অ্যারোমেটিক নিউক্লিয়াসের দিকে ফ্লো হতে পারে, ফ্লো হয়ে the electron density increases of কি বলা হয়, the electron density of the aromatic nucleus increases from the donation of lone pair electron of oxygen, phenolic oxygen. যাই হোক, আমরা এই স্ট্রাকচার সম্বন্ধে জানলাম। এটার স্ট্রাকচার পরীক্ষায় আসবে না, কিন্তু আমরা
ব্যাখ্যা করতে পারবো why the reactivity is different from the reactivity of phenol is different from benzene, এটা আমরা ব্যাখ্যা করতে পারবো। এবার আমরা ক্লাসিফিকেশন অফ ফেনল, ক্লাসিফিকেশন অফ ফেনলে দেখো, ফেনলকে যদি ক্লাসিফাই করি তাহলে কি আমরা ফেনলকে মনোহাইড্রিক, ডাইহাইড্রিক, ট্রাইহাইড্রিক, পলিহাইড্রিক ফেনল বলতে পারি। তাহলে কিসের উপর ভিত্তি করে? এই মনোহাইড্রিক, ডাইহাইড্রিক, ট্রাইহাইড্রিক, পলিহাইড্রিক ফেনল কিসের উপর ভিত্তি করে আমরা বলতে পারবো? ফেনলযুক্ত OH গ্রুপের Number of hydroxyl group. Phenolic, number of OH group, number of hydroxyl group. Yes, sir. If there is a one hydroxyl group in phenol, the phenol will be monohydric. If there are two hydroxyl groups directly attached to aromatic nucleus, that phenol will be dihydric. Similarly, trihydric, polyhydric. তাহলে ফেনলের মোটামুটি ক্লাসিফিকেশন আমরা নাম্বার অফ হাইড্রোক্সিল গ্রুপের উপর ভিত্তি করে মনো, ডাই, ট্রাই, পলিহাইড্রিকের ক্লাসিফিকেশন। নিচে উদাহরণ দেওয়া আছে দেখো, শুধু ফেনল হচ্ছে মনোহাইড্রিক, তারপরে ডাইহাইড্রিক, ট্রাইহাইড্রিকের উদাহরণ দেওয়া আছে। এই যে এখানে একটা ফ্লেভানয়েড কম্পাউন্ড দেওয়া আছে, দেখো ফ্লেভানয়েড, তোমরা বায়োলজির স্টুডেন্ট ফ্লেভানয়েড পড়বে বিভিন্ন জায়গায়। এই ফ্লেভানয়েডটা একটা পলিহাইড্রোক্সি বা একটা পলিহাইড্রিক ফেনল। পলিহাইড্রিক ফেনল কয়টা হাইড্রোক্সিল গ্রুপ আছে? 1 2 3 4 5টা। তাহলে এই যে এটার নাম হচ্ছে কোয়ারসেটিন। এই কোয়ারসেটিন ফ্লেভানয়েড কম্পাউন্ডটি আমরা বিভিন্ন ধরনের ফল খেয়ে থাকি। এই ফলে বিভিন্ন ধরনের কালারফুল যে ফল, সেখানে এই ফ্লেভানয়েডটি আছে। এই ফেনলটি, এই পলিহাইড্রিক ফেনলটি আমরা খেয়ে থাকি কম বেশি। তাহলে ফেনলের ক্লাসিফিকেশন জানলাম। ফেনলের ক্লাসিফিকেশন পরীক্ষা আসার সম্ভাবনা রিলেটিভলি কম। অ্যালকোহলের ক্লাসিফিকেশন ইম্পর্টেন্ট। তাহলে ক্লাসিফিকেশন জানলাম। এখন আমরা যদি উদাহরণ দিতে যাই, উদাহরণের অভাব হবে না ফেনলের। এখানে কিছু অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, আমার সাথে একটু এবার পার্টিসিপেট করো। প্রথম যেটা দেওয়া আছে মনোহাইড্রিক, তারপরে যেটা দেওয়া আছে ডাইহাইড্রিক। এটাও ডাইহাইড্রিক কিন্তু পজিশন ভিন্ন। এখানে পরপর দুইটা ফেনোলিক OH, স্যার এখানে একটা বাদ দিয়ে এটাকে বলা হয় অর্থ প্যারা স্যার। অর্থ, এটাকে বলা হয় মেটা। হাইড্রোক্সি বেনজিন বলে যদি বেনজিন হিসেবে নামকরণ করি, আমরা ফেনল হিসেবে নামকরণ করবো, এগুলো একটু পরে দেখবো। এটা হলো প্যারা, এখানে প্যারা। হ্যাঁ, এগুলো তিনটে হলো ডাইহাইড্রিক, এটা ট্রাইহাইড্রিক, এটা ট্রাইহাইড্রিক পজিশনাল আইসোমার। এটা পজিশন দেখো 1 3 5, আর এটা হলো 1 2 3, 1 2 4। এটা হচ্ছে 1 2 3 4। এটা টেট্রাহাইড্রিক ফেনল 1 2 3 4 5। তাহলে 1 2 4 5, আর এটাতে সবগুলোতেই আছে 1 2 3 4 5 6। এটা একটা পলিহাইড্রিক ফেনল। তাহলে আমরা ফেনল দেখে বলতে পারবো যে কোনটা মনোহাইড্রিক, কোনটা ডাইহাইড্রিক, পলিহাইড্রিক, এগুলো ফেনলগুলো আমরা বলতে পারবো পজিশন সহ। আমরা একটু পরে নামকরণ দেখলে এখানে কতগুলো ফেনল আছে দেখো। আগের ফেনল গুলো শুধু ছিল কি বলা হাইড্রোক্সিল গ্রুপ শুধু ছিল, তাই না? এখানে সবগুলোই কিন্তু OH গ্রুপ বেনজিন রিং এর সাথে আছে। বেনজিন রিং এর সাথে শুধু OH গ্রুপ আছে। তাহলে এগুলো হচ্ছে সিম্পল ফেনল। এগুলো হচ্ছে সিম্পল ফেনল। এগুলোকে সিম্পল ফেনল বলা হচ্ছে কেন? They have only hydroxyl group. They have only hydroxyl group. আচ্ছা, তাহলে এখানে আসি, এগুলোর কথা একটু বলো। এগুলোতে দেখো ফাংশনাল গ্রুপ, এগুলোকে ফেনল কম্পাউন্ড আমি বলতে চাচ্ছি। আমার কথা কি ঠিক আছে?
They are all phenolic compound. sir. কেন? OH group আছে স্যার। OH group আছে, শুধু OH group থাকলে হবে না, OH group তো অ্যালকোহলের আছে। স্যার অ্যারোমেটিক গ্রুপের সাথে যুক্ত OH গ্রুপ স্যার। OH group অ্যারোমেটিক নিউক্লিয়াসের সাথে যুক্ত আছে। OH group অ্যারোমেটিক নিউক্লিয়াসের সাথে OH group অ্যারোমেটিক নিউক্লিয়াসের সাথে যুক্ত আছে। তাহলে they are all phenols. জি স্যার। আচ্ছা, এই যে phenols, এখন এই ফেনলটা সাবস্টিটিউটেড ফেনল। এটা খেয়াল করো, এটাতেও একটা সাবস্টিটিউয়েন্ট আছে, অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট আছে, এটাতে ফিনাইল সাবস্টিটিউয়েন্ট আছে, এটাতে ক্লোরিন সাবস্টিটিউয়েন্ট আছে, এটাও ক্লোরিনের, এটাতে পলিক্লোরিন, 3টা ক্লোরিন, এটাতে 5টা ক্লোরিন, এটাতে মিথাইল আছে, ক্লোরিন আছে, মিথাইল আছে, এটাতে মিথাইল আছে, ক্লোরিন আছে। আচ্ছা, তাহলে বেশিরভাগ হচ্ছে ক্লোরিন কন্টেনিং, বেশিরভাগ কম্পাউন্ড ফেনলে ক্লোরিন কন্টেনিং, এটা থেকে ক্লোরিন কন্টেনিং ফেনলস বলা হয়। ক্লোরিন কন্টেনিং ফেনলস এরা মেইনলি they are mainly used as a disinfectant, অথবা বলা হয় আমরা যে ডেটল, স্যাভলন ইউজ করি, এই ধরনের কম্পাউন্ড গুলো, এই ধরনের কেমিক্যালস বানাতে এই ধরনের ক্লোরিনেটিং ফেনলস গুলো ইউজ করা হয়। তাহলে ফেনলস এর অনেক উদাহরণ দেখলাম। একটা স্ট্রাকচার দেখে আমরা বলে দিতে পারবো আইদার সেটা ফেনল কম্পাউন্ড অথবা অ্যালকোহল কম্পাউন্ড, নাকি স্যার ডিস্টিংগুইশ করতে পারবো, করতে হবে আমাদের। আর এদেরকে ক্লোরিন কন্টেনিং ফেনলস বলছি, কারণ এদের বেশিরভাগ যোগে ক্লোরিন আছে। এবার নামকরণ, ফেনলগুলোকে কমন এবং আইইউএফএক দুই সিস্টেমে নামকরণ, সাধারণভাবে নামকরণ করা হয়। আমরা কমন নাম যেগুলো, কমন নাম তো দেখবই, ফেনলের আইইউএফএক নামটা আমাদেরকে ইম্পর্টেন্টলি পড়তে হবে। আচ্ছা, একটু বলে রাখি, ফেনলে যদি 2টা OH গ্রুপ থাকে তাহলে আমরা অর্থো, মেটা, প্যারা হিসাবে নামকরণ করে থাকি। একটা থাকলে কোনো অর্থো, মেটা, প্যারা হবে না, নাম্বারও হবে না। যেমন শুধু ফেনল, আমরা কি বলছি অর্থো ফেনল, শুধু ফেনলকে? না। যখন 2টা OH আছে, একটা OH, এই যে কম্পাউন্ড দেখো, এটা আমার পয়েন্টটা যেখানে আছে, এখানে OH 2টা দেখো, হ্যাঁ, ডাইহাইড্রিক ফেনল। এই OH 2টা দেখো, এই ফেনলটাকে কমন সিস্টেমে যদি নামকরণ করি তাহলে বলবো যে 1, এটা হলো যদি 1 থাকে, এটা আছে 3 তে। এই OH-টা যদি 1 নম্বর কার্বনে থাকে রিং এর, এটা 3 নম্বর কার্বনে আছে, এটাকে বলা হয় মেটা। 1-3 পজিশনকে বলা হয় মেটা, 1-2 পজিশনকে বলা হয় অর্থো, 1-4 পজিশনকে বলা হয় প্যারা। তাহলে কমন সিস্টেমে এটাকে বলা হয় মেটা কে ডাইহাইড্রোক্সিফেনল। মেটা ডাইহাইড্রোক্সিফেনল, ফেনল। এটা হলো অর্থো ডাইহাইড্রোক্সিফেনল, অর্থো ডাইহাইড্রোক্সিফেনল বা অর্থোহাইড্রোক্সিফেনল, এটা মেটা হাইড্রোক্সিফেনল, এটা প্যারা হাইড্রোক্সিফেনল। আমরা পরে যাচ্ছি, নামকরণে আরো ক্লিয়ার হবে। এখানে 2টা OH গ্রুপ আছে, একটা 1-এ আছে, একটা 4-এ আছে। 1-4 পজিশনকে বলা হয় প্যারা, মনে রাখতে হবে। 1-2 পজিশনকে বলা হয় অর্থো, 1-3 পজিশনকে বলা হয় মেটা। এই অর্থো, প্যারা, মেটা নামকরণ মনে রাখবে, অ্যারোমেটিক ক্ষেত্রে যখন করা হবে এগুলোকে কমন সিস্টেম নাম বলা হয়, মনে থাকবে। অর্থো, মেটা, প্যারা এই নামগুলো কোন সিস্টেমের নামকরণ? কমন সিস্টেমে। কমন সিস্টেম। তাহলে কমন সিস্টেমের নাম জেনে গেছি। কমন সিস্টেমে আরো কিছু নাম আছে, 2-1টা নাম একটু পরে আমরা দেখব। তাহলে কমন সিস্টেমের নাম আমরা জেনে গেছি। এবার আমরা আইইউএফএক সিস্টেমে কি নামকরণ করা হয়? ফেনলগুলোকে আইইউএফএক সিস্টেমে ফেনল হিসেবে নামকরণ করা হয়, মনে থাকবে। ফেনলগুলোকে
ফেনল গুলোকে আইএফএক্স সিস্টেমে ফেনল হিসেবে নামকরণ করা হয়। যে দেখো, the simplest derivative of benzene is phenol. Its common name as well as accepted IUPAC name. Both in common and the IUPAC system, the name we name the substituted phenol as the derivative of phenol. কথাটা বুঝার, এই কথাটা যেটা কনভেনশন বা রুলস বলছে, রুলসে সে আমরা প্র্যাকটিক্যালি চলে যাই, তাহলে আমাদের বুঝতে সবচেয়ে সুবিধা হবে। এই যে প্রথমে দেওয়া আছে ফেনল, দেওয়া আছে না? জি স্যার। এটা প্রথম যে যৌগটা দেওয়া আছে সিম্পল ফেনল, মনোহাইড্রিক ফেনল। আচ্ছা, এখানে যে ফেনল গুলো আছে সবগুলো, এই স্লাইডে যত ফেনল আছে সবগুলো হচ্ছে মনোহাইড্রিক ফেনল, সবগুলো মনোহাইড্রিক ফেনল। জি ঠিক স্যার। আছে, জি স্যার। সবগুলো মনোহাইড্রিক ফেনল। আচ্ছা, এখন এদের নামকরণ করবো। প্রথমটা হচ্ছে ফেনল, এখন দ্বিতীয়টা নাম কি হবে? বলা হচ্ছে ফেনল গুলোকে, যত ফেনলিক কম্পাউন্ড আছে অন্যান্য সাবস্টিটিউয়েন্ট থাকলেও সেই সাবস্টিটিউয়েন্ট গুলোর নাম মেনশন করে ফেনল হিসেবে, ফাইনালি the parent name is phenol. The parent name is phenol. অর্থাৎ তোমার নাম হবে, তোমার নামের সাথে তোমার নাম হবে তোমার বাবার নাম অনুযায়ী। তোমার বাবা যে প্যারেন্ট, আমাদের দেশে এইভাবে নাম সাধারণভাবে করা হয় না, যে কেউ ওসামা বিন লাদেন, বাংলাদেশে গিয়ে এইভাবে নাম করে ওসামা বিন লাদেন, লাদেনের, হ্যাঁ, লাদেনের ছেলে ওসামা, এভাবে নামকরণ করা হয় না স্যার। করা হয় না। তো বলা হচ্ছে যে এই যে লাদেন, এটা হলো প্যারেন্ট নেম, তার বাবার নাম বা তার দাদার নাম, সেভাবে আসছে, সেখান থেকে আসে। তো এই যে পরের কম্পাউন্ডটা, যে 2 নম্বর কম্পাউন্ডটা দেখো, ফেনল, ফেনলিক যে ওয়েজ, ফেনলিক ওয়েজ অলওয়েজ ওয়ান, the phenolic ways connected a carbon, that carbon is carbon 1. অর্থাৎ ফেনলিক ওয়েজ যে কার্বনের সাথে যুক্ত আছে, the phenolic carbon is always 1. আমি বুঝাইতে পারছি? The phenolic carbon, the phenolic ways connected carbon is always 1. তাহলে এই যে 2 নম্বর যে কম্পাউন্ডটি দেখো, এই ফেনলিক ওয়েজ যে কার্বন আছে 1 নাম্বার, তারপরে আমরা ডান দিক থেকে আসবো, ক্লোরিনটা 3 নাম্বার কার্বনে পাচ্ছি, তাহলে 3 ক্লোরো ফেনল। ফেনল, ফেনল। 3 ক্লোরো ফেনল। আমরা কিন্তু 3 ক্লোরো বেনজিন বলি নাই, বলছি যে এই কম্পাউন্ডটি ফেনলের ডেরিভেটিভ, এটা ফেনল হিসেবে নামকরণ করতে হবে। তাহলে অন্য কোনো কিছু থাকলে এদেরকে সাবস্টিটিউয়েন্ট মনে করতে হবে, অন্য যেগুলো আছে এগুলোকে সাবস্টিটিউয়েন্ট মনে করতে হবে। তাহলে 3 নম্বর কম্পাউন্ডের নামকরণটা করো। এই সাবস্টিটিউয়েন্টটা হচ্ছে ইথাইল সাবস্টিটিউয়েন্ট, 4 নম্বর কার্বন। 4 ইথাইল ফেনল। ইথাইল ফেনল। 4 ইথাইল ফেনল। কত? 4 4 ইথাইল ইথাইল ফেনল। 4 ইথাইল ফেনল, 4 ইথাইল ফেনল। নিচে যে নামগুলো দেওয়া আছে, মেটাক্লোরোফেনল, এটা হচ্ছে কমন নেম, স্যার কমন নেম। এটা কমন নেম, ব্র্যাকেটে যেটা দেওয়া আছে সেটা কমন নেম। আচ্ছা, তার 4 নম্বর কম্পাউন্ডের নামকরণ করো। 3 ইথাইল ফেনল। 3 মিথাইল ফেনল। ফেনল। আচ্ছা, তারপরে একবার নিচে চলে আসো, 4 নাইট্রোফেনল, 4 অ্যামিনো 4 অ্যামিনো ফেনল। 4 অ্যামিনো ফেনল। 4 অ্যামিনো ফেনল। ফেনল। আচ্ছা, তারপরে এখানে 2টা সাবস্টিটিউয়েন্ট আছে, থাকো 2 নাইট্রো, 4 নম্বরে, ব্রোমিন 4 আছে ব্রোমো 4 2 নম্বরে। নাইট্রোফেনল। ব্রোমো আগে হবে। 2 নাইট্রো। ব্রোমো আগে নাইট্রো হবে। আগে বলবো না, ব্রোমিন আগে বলবো। যদি কোনো ব্রোমিন কম্পাউন্ডে আগে বলবো। একাধিক আগে সাবস্টিটিউয়েন্ট থাকে, ব্রোমিন। আগে ব্রোমিন। কেন? স্যার অ্যালফাবেটিক্যালি হয়। Alphabetically, Alphabetically. হ্যাঁ। If a compound has more substituents, the sequence will be alphabetically. সিকোয়েন্সটা হবে, প্রায়োরিটি সিকোয়েন্স alphabetically অ্যারেঞ্জ হবে, নির্ধারিত হবে। ঠিক আছে, তাহলে এই যে এবার এর কথা বলো, লাস্ট ওয়ান। 2 4 6 নাইট্রোফেনল বা পিক্রিক অ্যাসিড। 2 4 6 ডাইনাইট্রো ফেনল।
আর এই যে নিচেতে যেটা দেওয়া আছে কমন নেম পিট্রিক অ্যাসিড, Citric acid. Citric acid. কমন নেম পিট্রিক অ্যাসিড। আচ্ছা, এবার চলে আসি আরো কিছু। এটা ফেনল, এটা ক্র্যাসল। একটু আগে এটা বলছি যে হ্যাঁ 2 মিথাইল ফেনল, এই যে পয়েন্টটা যেখানে আছে 2 মিথাইল ফেনল। এখন যদি দুইটা হাইড্রোক্সি গ্রুপ থাকে ফেনলে, তাহলে আইউএফএক নিয়মগুলো কি হবে? দুই বা ততোধিক যদি হাইড্রোক্সিল গ্রুপ থাকে ফেনোলিক কম্পাউন্ডে, নামকরণটা একটু ডিফারেন্ট হবে। সেই ক্ষেত্রে নামকরণটা হবে, দেখো নিচেতে লেখা আছে ইফ দেয়ার আর 2, 3, 4, 5 হাইড্রোক্সিল গ্রুপ attached to benzene nucleus in IUPAC system, they are named as benzene all. তাহলে এই যে দুইটা হাইড্রোক্সিল গ্রুপ আছে ডাইহাইড্রিক কম্পাউন্ড, হ্যাঁ ডাইহাইড্রিক কম্পাউন্ড, একটা ওএইচ যদি একে হয় আর একটা ওএইচ দুইয়ে আছে, তাহলে এটার নাম হচ্ছে বেনজিন 1,2 ডায়ল। এটা বেনজিন 1,3 ডায়ল, বেনজিন 1,4 ডায়ল। তাহলে বেনজিন বলে তারপরে ডায়ল, ট্রায়ল, টেট্রল, পেন্টল, পলিঅল, অল কথা বলতে হবে। এইভাবে এই নামকরণগুলো হবে। আমি আবারও বলছি, যদি ফেনোলিক কম্পাউন্ডে একাধিক ওএইচ গ্রুপ থাকে, একাধিক ফেনোলিক ওএইচ গ্রুপ থাকে, তাহলে তাদের নামকরণটা হবে বেনজিন অল হিসেবে। বেনজিন 1, 2, 3, 4, 5 যা নাম্বার লাগে সেই নাম্বারের পরে হবে অল কথাটা হবে। বেনজিন এত ডায়ল, বেনজিন এত ট্রায়ল, বেনজিন এত টেট্রল, এইভাবে নাম হবে। আচ্ছা, আরেকটা নাম, এটা কি মনে রাখতে পারবে? বেনজিনল এরকম কিছু কি করে? হ্যাঁ, বেনজিনল হিসাবে নামকরণ হবে। এই যে 1,4 ডাইবেনজিনল। হ্যাঁ 1, এই যে নিচে দিয়ে দেখো সবগুলো নাম দেওয়া আছে। আরেকটা নাম শিখিয়ে দিতে পারি যাদের মনে থাকে, এই যে বেনজিন 1,2 ডায়ল, হ্যাঁ আমার পয়েন্টটা যেখানে আছে, জি স্যার। এটাকে তুমি বলতে পারো 2 হাইড্রোক্সি ফেনল। এটাও আইউএফএক সিদ্ধ, আইউএফএক কনভেনশন অ্যালাউ করে। আমি বুঝাইতে পারছি কিনা? এই যে হাইড্রোক্সি গ্রুপটা এটা তো একে আছে, এটা যদি একে থাকে তাহলে এই হাইড্রোক্সিটা 2 আছে, তাহলে 2 হাইড্রোক্সি ফেনল। এটা হলো 3 হাইড্রোক্সি ফেনল, এটা হলো 4 হাইড্রোক্সি ফেনল, এটা হচ্ছে 2, 3 ডাইহাইড্রোক্সি ফেনল। ফেনল হিসাবে সব নামকরণ করতেছি ফেনল হিসাবে। এটা হচ্ছে 2, 4 ডাইহাইড্রোক্সি 4 ডাইহাইড্রোক্সি ফেনল, এটা 3, 5 5 ডাইহাইড্রোক্সি ফেনল। 5 ডাইহাইড্রোক্সিফেনল। মানে একটা তো ফেনলের জন্য ওএইচ, জি স্যার। আর বাকিগুলো হাইড্রোক্সি ধরে গুনতে হবে। এটাও আইউএফএক অ্যালাউ করে। তা আমি ওই যে কনফিউশন হয়ে যাবে বলে, ঝামেলার সৃষ্টি হবে বলে আমি এই নামকরণটাকে কি বলা হয় সবাইকে, মানে তোমাদেরকে আমি ইয়া করতে চাই না আর কি। ওই কিন্তু স্যার এইভাবে যদি কেউ লেখে সমস্যা আছে? সমস্যা নাই। আচ্ছা, এই আমরা জাস্ট এই কয়টা সমাধান করে তারপরে একটু রেপিডলি চলে যাব। এটা তাহলে কি হবে? 2 মিথাইল ফেনল, এটা আমরা দেখে আসছি। পরেরটা এটা পয়েন্টার রাখছি, এটা বলো না। স্যার 3 মিথাইল ফেনল। তারপর 2 নাইট্রোফেনল। এটা 1, 2 এটা ওই যে বলছিলাম বেনজিন হাইফেন 1,2 ডায়ল। এরা পণ্ডিতি করে আবার 1,2 সামনে নিছে, এটাও দেওয়া যায়। তো একটি আমরা মনে রাখবো, বেনজিন 1,2 ডায়ল, বেনজিন 1,3 ডায়ল, 1,4 ডায়ল। আচ্ছা, এটা বলো, এই যে এটা দুইটা ব্রোমিন আছে, 2, 6 এটা হচ্ছে 2,6 ডাইব্রোমোফেনল। ফেনল। আচ্ছা, এটা একটা ফেনল, তবে এটা তো ন্যাপথলিনের উপর ন্যাপথল বলা হয়।
দুইটা বেঞ্জিন রিং ফিউজড অবস্থা আছে, এটা ন্যাপথর, এটা একটা ফেনল কম্পাউন্ড। এটা ফেনল কেন? ওয়েজ OH অ্যারোমেটিকের অ্যারোমেটিকের সাথে যুক্ত আছে। অ্যারোমেটিকের সাথে যুক্ত আছে। এখানে এই কম্পাউন্ডটা একটু সলভ করি, তাহলে আমরা চলে যাব। এখানে দেখো এটা মিথাইল, এটা ইথাইল, আর ওএইচটা অ্যারোমেটিক নিউক্লিয়াসের সাথে যুক্ত আছে। তাহলে এই ওএইচ যুক্ত কার্বনটা হচ্ছে 1 নাম্বার কার্বন, এটা হচ্ছে 2 নাম্বার কার্বন, 3 নাম্বার, এটা 4 নাম্বার। 4 নম্বরে মিথাইল আছে, 2 নম্বরে ইথাইল আছে। তাহলে এবার নামকরণ করি। 2 ethyl 4 methyl phenol 2 ইথাইল 4 মিথাইল আছে 2 ইথাইল 4 মিথাইল ফেনল। ফেনল। এইবার এটা বলো, এই যে এটা নিচেরটা ওই যে কার্বনে যুক্ত আছে, যেহেতু ফেনল হিসেবে নামকরণ করব, ওই যে কার্বনের সাথে যুক্ত আছে 1, পরেরটা 2, এটা 3, 3 এ যে গ্রুপটা আছে এটাকে বলা হয় টারশিয়ারি বিউটাইল গ্রুপ। 3 টারশিয়ারি। এই গ্রুপটাকে টারশিয়ারি বিউটাইল গ্রুপ বলে। 3 tertiary butyl phenol এই টারশিয়ারি বিউটাইল ফেনল। phenol জি স্যার। আমরা নামকরণ জানলাম, তারপরে তোমরা প্র্যাকটিস করবে, বোঝার চেষ্টা করবে বই খুলে, তারপরে বিভিন্ন ভাবে। হ্যাঁ, কোনো ফেনল, নতুন কোনো ফেনল দেখলে যেটা তুমি নামকরণ করতে পারো না, তুমি আমার সাথে কি বলা হয়, তোমার যারা ভালো বোঝে তাদের সাথে শেয়ার করতে পারো। ইভেন যদি ইয়ে হয় আমার সাথে কথা বলতে পারো ক্লাসে, এই ক্লাস টাইম, যে স্যার এটার ফেনলে এই ধরনের কম্পাউন্ড পাইছি, এটার নামকরণটা কি হবে। আচ্ছা, তো এবার আমরা ফিজিক্যাল প্রপার্টিসটা একটু জেনে নেই। আমি দেখো একটু বোল্ড করে রেখেছি যে phenols tend to form stronger hydrogen bond than alcohols. বেশি কথা মনে রাখা দরকার নাই, একটা স্লাইডে অনেক লেখা থাকতে পারে আমার, এটা পরীক্ষায় তোমাকে লিখতে হবে, এজন্য আমি অনেক কথা লিখেছি। কিন্তু তোমার মনে রাখার জন্য এই সময়, এত অল্প সময় যদি আমরা স্লাইড যদি প্রতি লাইন বাই লাইন পড়ি, তাহলে তোমার কিছুই মনে থাকবে না। তো মনে রাখতে হবে, তাহলে অনেক সময় লাগবে। রাইট, এই স্লাইডের মূল কথাটা মনে রাখতে হবে যে এই স্লাইডে কি ফোকাস করছে, হোয়াট ফোকাসেস দিস স্লাইড। এই স্লাইডে ফিজিক্যাল প্রপার্টিজ হিসেবে যেটা জানতে চাই সেটা হলো phenols tend প্রবণতা দেখায় টু ফর্ম স্ট্রঙ্গার হাইড্রোজেন বন্ড দেন অ্যালকোহল। এর মানে কি, phenols similarly alcohol, phenols have hydrogen bonding property, hydrogen bonding। কার হাইড্রোজেন বন্ডিং আছে? হাইড্রোজেন বন্ডিং কার আছে? So phenol অ্যালকোহলের তো ছিলই, এখন আবার নতুন করে জানলাম যে ফেনলেরও হাইড্রোজেন বন্ডিং আছে। আচ্ছা, তাহলে যদি ফেনলের হাইড্রোজেন বন্ডিং থাকে তাহলে কি হবে? The melting point, the boiling point will be higher, তাই না? Yes sir. জি স্যার। Due to the hydrogen bonding of phenol, their boiling point, melting point will be higher. এখন if we compare with, বলো। আচ্ছা, কেউ কি, আমি যে কথা বলছিলাম যে কোন কম্পাউন্ডের যদি হাইড্রোজেন বন্ডিং থাকে তাহলে তাদের বয়েলিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট এগুলো বেড়ে যায়। এখন যদি আমরা কম্পেয়ার করি উইথ অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইল, ইথার, এগুলোর সাথে যদি আমরা কম্পেয়ার করি, ইফ উই কম্পেয়ার দ্য হাইড্রোজেন বন্ডিং অর দ্য মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট অফ phenol with alkane, with alkene, alkyne, ether, the melting point, boiling point of phenol will be higher. এই যে এখানে একটা উদাহরণ দেওয়া আছে, এটা তুমি দেখে নেবে। আমরা লাইনটা শিখে ফেলেছি কিন্তু, যে ডিউ টু দ্য প্রেজেন্স অফ হাইড্রোজেন বন্ডিং ইন phenol, they have higher melting point as well as boiling point. এখন এই যে দেওয়া আছে দেখো, ফেনলের মলিকুলার ওয়েট 94, বয়েলিং পয়েন্ট 182, হ্যাঁ, বয়েলিং পয়েন্ট মোর দেন 70 ডিগ্রিজ হায়ার দেন টলুইন। টলুইনের মলিকুলার ওয়েট হচ্ছে 92। দেখো মলিকুলার ওয়েট দুইটারই অলমোস্ট, ফেনলের হচ্ছে 94 আর টলুইনের হচ্ছে 92। টলুইনের বয়েলিং পয়েন্ট হচ্ছে 111 ডিগ্রি সেলসিয়াস
whereas ফেনলের বয়লিং পয়েন্ট হচ্ছে 182। তাহলে এই যে বেড়ে গেল 70-72 বেড়ে গেল, যে 70-71 বেড়ে গেল, যে এই 70 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বয়লিং পয়েন্ট ডিফার করছে হাইড্রোজেন বন্ডিং এর কারণে। কারণ টলুইনে হাইড্রোজেন বন্ডিং নাই, বেনজিনে হাইড্রোজেন বন্ডিং নাই, ঠিক আছে, এতে ফেনলে হাইড্রোজেন বন্ডিং আছে। তাহলে এই হাইড্রোজেন বন্ডিং এর কারণে কি ফেনলের তাদের বয়লিং boiling পয়েন্ট, point মেল্টিং পয়েন্ট এগুলো তাদের মেল্টিং বাড়ছে, স্যার। পয়েন্ট এবং বয়েলিং পয়েন্ট বেড়ে যায়। বেড়ে যায়। আচ্ছা, পরে আরেকটা লাইন আমি বোল্ড করেছি, the ability of phenols to form strong hydrogen bond also enhances their solubility in water। ঠিক আছে, এই হাইড্রোজেন বন্ডিং থাকার কারণে ওয়াটারের সলিবিলিটি বেড়ে যায়। বেড়ে যায়। কারণ কি? কারণ পানিতেও হাইড্রোজেন বন্ডিং আছে, পানির এক মলিকুল আরেক মলিকুলকে হাইড্রোজেন বন্ডিং এ যুক্ত রাখে। সহায়তা করে। এখন ফেনলে হাইড্রোজেন বন্ডিং আছে, ফেনলে এক মলিকুল আরেক মলিকুল ফেনলকে হাইড্রোজেন বন্ডিং এর মাধ্যমে ধরে রাখে। এখন ফেনলকে যদি যখন পানিতে দেব, তখন ফেনল পানি এইভাবে হাইড্রোজেন বন্ডিং হয়ে থাকবে। তাহলে কি হবে? একটা ফেনল মলিকুল যদি হাইড্রোজেন বন্ডিং করে পানির সাথে, তাহলে সে পানিতে কিভাবে থাকবে? অ্যাসোসিয়েটেড অবস্থায় থাকবে, সারাউন্ডেড অবস্থায় থাকবে। The phenol molecule will be aggregated by water molecule through the hydrogen bonding। আমি কথা বুঝাইতে পারছি? ফেনলকে যখন পানিতে দিব, ফেনলের একটা মলিকুলের আশেপাশে পানির মলিকুল আসবে, আবার পানির একটা মলিকুলের আশেপাশে ফেনল মলিকুল আসবে, এভাবে তারা অ্যাসোসিয়েটেড অবস্থায়, সারাউন্ডেড অবস্থায় থাকবে। এইভাবে তার সলিউবিলিটি বেড়ে যাবে। ফেনলের সলিউবল, তাহলে ফেনল আর মোর সলিউবল ইন ওয়াটার। এই যে এখানে চিত্র দেওয়া আছে, যে হাইড্রোজেন বন্ডিং এর চিত্র দেখো, উপরে দেওয়া আছে একটা ফেনল মলিকুলের সাথে আরেকটা ফেনল মলিকুলের হাইড্রোজেন বন্ডিং। দেখো এই যে হাইড্রোজেন, এই ফেনল মলিকুলের অক্সিজেনের সাথে হাইড্রোজেন বন্ডিং করেছে, অক্সিজেনের লোন পেয়ারের সাথে। এখানে উপরে দুইটাই ফেনলিক মলিকিউল, হ্যাঁ, এই ফেনল মলিকুল এই ফেনল মলিকুলের সাথে হাইড্রোজেন বন্ডিং করেছে। এই ফেনলের বাম দিকে ফেনলের হাইড্রোজেন, ডান দিকে ফেনলের অক্সিজেনের সাথে হাইড্রোজেন বন্ডিং করেছে। আর নিচে যে পিকচার, এটা ফেনল ওয়াটার মলিকিউল, এটা ওয়াটার মলিকিউল, এটা ওয়াটার মলিকিউল, হ্যাঁ। তাহলে এই ফেনল ওয়াটার দ্বারা এইভাবে কি থাকে? সারাউন্ডেড থাকে। এই পাশে আছে, নিচে আছে, উপরে আছে, বিভিন্ন দিকে ওয়াটার মলিকিউল গুলোকে ফেনল মলিকুল গুলোকে ওয়াটার মলিকুল ইয়ে করে, সারাউন্ডেড করে থাকে। আচ্ছা, এবার আমরা অ্যাসিডিটি নিয়ে একটু কথা বলতে চাই। এটা আরেকটা প্রপার্টি ফেনলের। আমরা অ্যালকোহল গুলো বলেছি যে অ্যালকোহল আর বেসিক্যালি নরমালি নিউট্রাল মলিকিউলস, নিউট্রাল কম্পাউন্ড। Alcohols are neutral molecules. They have no basicity, no acidity. Other acidity নাই, basicity নাই alcohol এর। What about for phenols? Phenols are acidic in character. Phenols are অ্যাসিডিক। তাহলে phenols acidic। আচ্ছা, এই অ্যাসিডিটি, এখন যে এদের অ্যাসিডিটি, এই অ্যাসিডিটি কিভাবে আমরা বলে থাকবো, কিভাবে অ্যাসিডিটি মেজার করা হয়? পিকেএ ভ্যালু দ্বারা, পিকেএ ভ্যালু দ্বারা নির্ণয় করা হয় বা বলা হয়ে থাকে। পিকেএ একটা কনস্ট্যান্ট, অথবা কে ভ্যালু দ্বারা মেজার করা হয়। আমরা এটা পিকেএ আর কে, এগুলো কে হচ্ছে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, আর পিকেএ হচ্ছে ডিসোসিয়েশন কনস্ট্যান্টের লগারিদমিক ভ্যালু। এটা লগারিদমের জন্য এসেছে। আর কে হচ্ছে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। মনে করো ফেনলকে ওয়াটারে নিলাম, ডিসোসিয়েট হলো, হয়ে ফেনক্সাইড এবং হাইড্রোজেন আয়ন হলো, প্রোটন হলো, ফেনক্সাইড আয়ন হলো। এই যে ডিসোসিয়েশনটা হলো, এই ডিসোসিয়েশনের একটা কনস্ট্যান্ট আছে, সেটা হলো কে এ, হ্যাঁ। আর পিটা আসছে কেন? এই কে এর সাথে যদি লগ নেই, লগারিদম নেই, তাহলে যে ভ্যালুটা হয় সেটাকে বলা হয় পিকেএ ভ্যালু। তাহলে পিকেএ ভ্যালু দিয়ে একটা কম্পাউন্ডের পিকেএ ভ্যালু দিয়ে আমরা তার অ্যাসিডিটি বা সে অ্যাসিডিক অথবা অ্যাসিড নন বেসিক
এই কথাগুলো আমরা মেজার করতে পারবো অথবা বলতে পারবো যে since this compound has lower pKa value, it will be either acid or base, এভাবে আমরা বলে থাকবো। তাহলে pKa ভ্যালু দিয়ে আমরা কি কম্পাউন্ডের অ্যাসিডিটি ব্যাখ্যা করে থাকবো। pKa ভ্যালু দিয়ে অ্যাসিডিটি বেসিসিটি আমরা ব্যাখ্যা করব। একটু খেয়াল করো আমার এই টেবিলে আমরা বলছি phenols are acidic, phenols are stronger acid as compared to alcohols, কিন্তু আমরা যদি অর্গানিক অ্যাসিডের সাথে তুলনা করি তাহলে তখন আবার বলবো কিন্তু এই phenols are weak acid as compared to carboxylic acid। আমি কথাটা বোঝাতে পেরেছি? যদিও কার্বক্সিলিক অ্যাসিড এখানে নাই। ফেনলকে যদি অ্যালকোহলের সাথে তুলনা করি তাহলে বলবো যে স্ট্রঙ্গার অ্যাসিড। স্ট্রঙ্গার, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, আর ফেনলকে যদি আমি অর্গানিক অ্যাসিডের সাথে তুলনা করি, অন্যান্য অ্যাসিডের সাথে তুলনা করি তাহলে বলবো যে উইক অ্যাসিড। তাহলে আমি বোঝাতে পেরেছি তার অ্যাসিডিক কথাবার্তা। এখন তুমি টেবিলে আসো, টেবিলে এসে এই যে ফেনল, শুধু ফেনলের পিকে ভ্যালু হচ্ছে 9.89 at room temperature, হ্যাঁ? তারপর হচ্ছে 2 মিথাইল ফেনল 10.20, ঠিক আছে? আচ্ছা, নাইট্রোফেনল 3 নাইট্রোফেনল এই যে 8.25, তারপর ডাইনাইট্রোফেনল সবগুলো মনে রাখা দরকার নাই, দেখো 2,4 ডাইনাইট্রোফেনল 3.96, তারপর ট্রাইনাইট্রোফেনল only 3.38। আচ্ছা, তাহলে এই পিকে ভ্যালু যত কম হবে অ্যাসিডিটি তত বেশি হবে। অ্যাসিডিটি ইনক্রিজেস উইথ দ্য ডিক্রিজেস অফ পিকে ভ্যালু। কথা বুঝাইতে পারছি? জি স্যার। তাহলে পিকে ভ্যালু কম মানে কি? একটা কম্পাউন্ডের অ্যাসিডিটি বেশি, একটা কম্পাউন্ডের অ্যাসিডিটি বেশি। আচ্ছা, যদি বলি যে বেনজিনের পিকে ভ্যালু 10 তো নয়, বেনজিনের পিকে ভ্যালু হলো 20, শুধু ফেনলের পিকে ভ্যালু হচ্ছে 10, তাহলে কে কার অ্যাসিডিটি বেশি? ফেনলের পিকে ভ্যালু কিভাবে ব্যাখ্যা করতে পারি যে পিকে ভ্যালু কম মানে তার অ্যাসিডিটি বেশি। আচ্ছা, এখন আমরা ওই যে কয়েকটা পরে তুলনা করব যে আমরা দেখলাম 2,4,6 ট্রাইনাইট্রোফেনল অ্যাসিডিটি সাধারণ যে ফেনল তার থেকে অনেক অনেক বেশি। ডাইনাইট্রোফেনলের অ্যাসিডিটি ট্রাইনাইট্রোফেনলের অ্যাসিডিটির থেকে কম, 2টা নাইট্রো গ্রুপ 3টা নাইট্রো গ্রুপ। আচ্ছা, এইগুলো আমরা কম্পেয়ার করব, একটু পরে আমরা যাব। নিচে একটা চিত্র দেওয়া আছে, দেখো সাইক্লোহেক্সানল আর হলো ফেনল। ফেনল, এই সাইক্লোহেক্সানলটা কি ফেনলিক কম্পাউন্ড না এটা একটা অ্যালকোহল? বলো স্যার এটা অ্যালকোহল স্যার। দেখো দেখা কিন্তু বলে দেব না আমরা যে এটা তো একটা রিং এর সাথে যুক্ত আছে, আমরা বলছি যে অ্যারোমেটিক নিউক্লিয়াসের সাথে যুক্ত থাকতে হবে। জি স্যার। ওএইচ গ্রুপ অ্যারোমেটিক নিউক্লিয়াসের সাথে যুক্ত থাকতে হবে। সাইক্লোহেক্সানল ইজ এ অ্যালকোহল, মনে রাখতে হবে। তার পিকে ভ্যালু দেখো 18, আর ফেনলের পিকে ভ্যালু হচ্ছে 9.89। এখন ফেনল কেন অ্যাসিডিক? why phenols are acidic? এটা তারা হচ্ছে হাইড্রোজেন প্লাস ছেড়ে দিতে পারে, প্রোটন দান করতে পারে স্যার। হাইড্রোজেন অফ হাইড্রোক্সিল গ্রুপ at কি বলা হয় ইন ফেনল, the hydrogen they can release proton, removed, can be released, it can easily be released from phenol compound, phenolic compound, making phenoxide. That phenoxide is resonance stabilized. এখানে অনেকগুলো চিত্র দেওয়া আছে, এই চিত্রটা একটু ব্যাখ্যা করতে হবে এবং সবাইকে এটা মনে রাখতে হবে যে ফেনলে যে OH থাকে, OH এ যে হাইড্রোজেন, এই হাইড্রোজেন চলে গেলে এই যে 2 নম্বর, এখানে যে 2 নম্বর যে চিত্রটা আছে দেখো, এটা হলো ফেনোক্সাইড আয়ন। কি আয়ন? ফেনল অক্সাইড, ফেনোক্সাইড আয়ন, PHENOXIDE, ফেনোক্সাইড আয়ন। শরম বাজে লাগে।
ফেনল যখন একটা হাইড্রোজেন লস করে থাম আমার 10 মিনিট পর ক্লাসটা শেষ হবে তাহলে তো কথা সবগুলো রিপ্লাই দিস মানে শোনা লাগবে ফেনক্সাইড আয়ন উৎপন্ন করে আবার এটা শুরু হবে It has ফেনল না রে হাইড্রোজেন আরে ক্লাস হাইড্রোজেন মিউট কর এগুলা বেশি থাকে আরে ক্লাস মিউট কর ফেনক্সাইড আয়ন যখন উৎপন্ন হয় ফেনল থেকে, ফেনল যখন একটা হাইড্রোজেন লস করে ফেনোক্সাইড আয়ন হয়, এই ফেনোক্সাইড আয়ন খুব তাড়াতাড়ি রেজোনেন্স হয়ে যেতে পারে। কিভাবে রেজোনেন্সটা হয় দেখো, এই যে আমার এখানে পয়েন্টারটা খেয়াল করো, এখানে হাইড্রোজেনটা যখন চলে গেছে প্রোটন হিসাবে, তখন ইলেকট্রন দুইটা তো রেখে গেছে নাকি? জি স্যার। আচ্ছা, এমনিতে অক্সিজেনের দুইটা লোন পেয়ার আছে, আবার হাইড্রোজেন আর অক্সিজেনের যে বন্ধনের ইলেকট্রন দুইটা, বন্ধন ইলেকট্রন দুইটা, সেটাও রেখে গেছে। সেই দুইটা ইলেকট্রন এই অক্সিজেন এবং কার্বন মাঝে ডাবল বন্ড হয়, এই যে ডাবল বন্ডটা হয়, এই যে ডাবল বন্ড, এই ডাবল বন্ড, ওই লোন পেয়ার দুইটা অক্সিজেনের কিন্তু ঠিকই আছে, ওগুলো আছে। তাহলে এই যে ডাবল বন্ড ফর্ম করলো, এগুলো ফর্ম করছে কিন্তু হাইড্রোজেন প্রোটন হিসেবে যাওয়ার পরে যে ইলেকট্রন ছিল সেই ইলেকট্রন ইউজ করে ডাবল বন্ড ফর্ম করেছে। যখনই এখানে ডাবল বন্ড ফর্ম করে এই পাই বন্ডটা ভেঙে যায়, ভেঙে ইলেকট্রন গুলো এই যে এখানে জমা হয়, এই ইলেকট্রন দুইটা পরবর্তীতে এই বন্ধনে, এই যে পয়েন্টার খেয়াল করো, এখানে ডাবল বন্ড হয়, এই ডাবল বন্ডটা ভেঙে যায়, এই ইলেকট্রন গুলো এখানে ডাবল বন্ড ফর্ম করে এই ডাবল বন্ডটি ভেঙে এখানে ইলেকট্রন গুলো জমা হয়। এই যে ডাবল বন্ড ভেঙে যাওয়া, ইলেকট্রন জমা হওয়া, আবার কি বলা হয়, জমা ইলেকট্রন আবার বন্ড ফর্ম করা, এই প্রক্রিয়াটাকে বলা হয় রেজোনেন্স। আর এই স্ট্রাকচার গুলোকে বলা হয় রেজোনেন্স স্ট্রাকচার। স্ট্রাকচার। এটা কেন হলো? এটা হয়েছে প্রোটন যাওয়ার কারণে। প্রোটনটা গেলে এটা খুব কি বলা হয়, স্বাচ্ছন্দ্যে, খুব ইজিলি রেজোনেন্স ফর্মটা হতে পারে, এই জন্য প্রোটনটা চলে যায়। অর্থাৎ তুমি একটা জায়গায় গেলে তুমি খুব স্বস্তিতে থাকো, আর একটা জায়গায় গেলে তুমি অস্বস্তিতে থাকবা। তাহলে তুমি যে জায়গায় গেলে স্বস্তিতে থাকবা, হ্যাঁ, সেখানে তো তুমি যাবা নাকি? জি স্যার। অর্থাৎ যেখানে তুমি গেলে অস্বস্তিতে থাকবা, সেখানে তোমার পটেনশিয়াল এনার্জি বেশি থাকবে। তোমার আনস্টেবল পটেনশিয়াল এনার্জি মানে সেখানে তোমার স্বাচ্ছন্দ্য লাগে না, তোমার ভিতরে কেমন জানি খারাপ লাগে, এটা এনার্জি সেটা। একইভাবে মলিকিউলও ফেনল একটা হাইড্রোজেন ছেড়ে দিলে সে বেশি স্বস্তিতে যেতে পারে, এই জন্য ছেড়ে দেয়। Why phenol loses proton? If phenol loses proton, it can যদি ফেনল হয় বা phenols যদি they can be resonance stabilized. They can be resonance stabilized through some resonance structure. So phenols leave a proton. এই রেজোনেন্স স্ট্রাকচার গুলো দিয়ে why phenols are acidic, এই ব্যাখ্যা যখনই দিবে তখন এই স্ট্রাকচার গুলো দিয়ে, এই স্ট্রাকচারটা সহজ আছে, এই স্ট্রাকচার দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করবে। The acidity of phenol যখনই ব্যাখ্যা করবে why phenols are acidic, হ্যাঁ, তখনই তুমি explain the acidity of phenols যখনই ব্যাখ্যা করবে, এই রেজোনেন্স স্ট্রাকচার গুলো দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করবে, তাহলে ব্যাখ্যাটা কমপ্লিট হবে। তুমি এমনি ন্যারেশন যতই লেখো, হ্যাঁ, নিচের অংশটুকু পড়া দরকার নাই, শুধু লাইন লিখবা 2-3টা, যে phenols are phenoxide, when phenols lose proton they can be resonance stabilized. The resonance structure are given below, নিচে দেওয়া আছে, দিয়ে দিবা। So resonance structure থেকে we can say phenols are acidic. Phenols can easily give proton. They can make bond with base. Baseর সাথে they can make bond. They can react with base easily. যেহেতু এরা acidic, বেজের সাথে সহজে বিক্রিয়া করে, making salt উৎপন্ন।
অন্যান্য কথাবার্তা অনেক কিছু লেখা যায়। তো আমরা রেজোনেন্স গুলি দিয়ে ব্যাখ্যা করব। এখন সিম্পল ফেনলের কথা বলছি। এখানে যে ফেনল ছিল এটা একটা সিম্পল ফেনল। এখন যদি সাবস্টিটিউয়েন্ট ঢুকিয়ে দেই, ধরো আমি একটু দেখে নেই এটা এসিডিটি ব্যাখ্যাগুলো আর কোথাও অন্য কোথাও আছে নাই। আচ্ছা, তাহলে এখানেই সব। আচ্ছা, একটু আগে আমরা দেখেছি, খেয়াল করেছো কিনা, শুধু ফেনলের থেকে নাইট্রোফেনলের অ্যাসিডিটি বেশি। একটু ব্যাকে যাই, শুধু ফেনলের পিকে ভ্যালু হচ্ছে 9.89। হ্যাঁ, জি স্যার। নাইট্রোফেনল 2 নাইট্রোফেনল দেখো, 2 নাইট্রোফেনলের অ্যাসিডিটি হচ্ছে 7.17। তাইলে শুধু ফেনলের সাথে 2 নাইট্রোফেনলের অ্যাসিডিটি পার্থক্য, কে অ্যাসিডিটি বেশি, কার অ্যাসিডিটি বেশি? নাইট্রোফেনলের। 2 নাইট্রোফেনলের। 2 নাইট্রোফেনলের শুধু ফেনলের সাথে 2 নাইট্রোফেনলের পার্থক্য করছি, অ্যাসিডিটি পার্থক্য করতে চাই। তাহলে পিকে ভ্যালু দিয়ে আমরা ব্যাখ্যা করতে চাই। শুধু ফেনলের অ্যাসিডিটি পিকে ভ্যালু হচ্ছে 9.89, আর 2 নাইট্রোফেনলের পিকে ভ্যালু আছে 7.19। এই পিকে ভ্যালু ডিফারেন্স থেকে আমরা বলতে পারি যেহেতু পিকে ভ্যালু 2 নাইট্রোফেনলের কম, তার অ্যাসিডিটি বেশি। এটা হলো ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা একটা এক্সপ্লেনেশন দাঁড় করলাম। আমরা স্ট্রাকচারালিও দেখাতে হবে। আচ্ছা, তাহলে এবার 2,4 ডাইনাইট্রোফেনল কয়টা নাইট্রো গ্রুপ? দুইটা স্যার। দুইটা নাইট্রো গ্রুপ, তার পিকে ভ্যালু হচ্ছে 3.96। তাহলে একটা নাইট্রোফেনল যেখানে ছিল সেখানে পিকে ভ্যালু ছিল 7.17, আর যেখানে দুইটা নাইট্রো গ্রুপ সেখানে পিকে ভ্যালু হচ্ছে 3.96। তাহলে তার অ্যাসিডিটি, দুইটা নাইট্রোর কারণে অ্যাসিডিটি আরো বেড়ে গেছে। জি স্যার। তিনটা নাইট্রোর কারণে অ্যাসিডিটি আরো বেড়ে গেছে, 0.38 পিকে ভ্যালু। আচ্ছা, তাহলে নাইট্রো গ্রুপ যত বাড়ে অ্যারোমেটিক নিউক্লিয়াসে অ্যাসিডিটি তত বাড়ে। আমরা এখান থেকে সামারাইজ যদি করি বা এখান থেকে আমরা এরকম কথা দাঁড় করাতে পারি কিনা যে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যত বাড়বে বা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ ফেনলে যদি থাকে তার অ্যাসিডিটি বেড়ে যাবে। If there is a electron withdrawing group in phenol, the acidity will be higher. The acidity will be higher when phenols are attached to electron withdrawing group. Electron withdrawing group এর সাথে যদি phenol attach থাকে বা phenol এ যদি electron withdrawing group, there is a electron withdrawing group at phenolic nucleus, aromatic nucleus, the acidity will be higher, the pK value will be lower. pK value will be lower. তাহলে আমরা এই কথাটা দাঁড় করাতে পারি। এটার উল্টা কথাটা কি? যদি ফেনলে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকে তাহলে স্যার অ্যাসিডিটি কমবে। অ্যাসিডিটি কম হবে তাহলে স্যার। অ্যাসিডিটি ফেনল কমে যাবে। অ্যাসিডিটি ফেনল থেকেও কম হবে। জি স্যার। পিকে ভ্যালু বেশি হবে। হ্যাঁ, তাহলে ফেনল হলো মাঝখানে, তারপরে ফেনলে যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে অ্যাসিডিটি ফেনলের থেকে বেড়ে যাবে। আর ফেনলের যদি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, ইলেকট্রন রিলিজিং গ্রুপ, ইলেকট্রন পুশিং গ্রুপ, সব এক কথা। ফেনলে যদি ইলেকট্রন পুশিং গ্রুপ, রিলিজিং গ্রুপ, ডোনেটিং গ্রুপ থাকে তাহলে অ্যাসিডিটি আরো কমে যাবে। এই বিষয়টাই এই স্লাইডে আছে। Effects of substituent on acidity of phenol. Electron withdrawing group increases acid strength of phenol. এই ইন্টারে থাকতে কতবার নক ছিল সুবনে কয় দেখ। ও হয় এত খানি এটা ছিল। এই মিনি, এই মাইক অফ কর তুই। মিনি, হ্যাঁ মিনি। Electron withdrawing group এই মিনি মাইক অফ কর। increases the acidity of phenol.
নিচে দিয়ে লেখা আছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ ডিক্রিজেস দ্য অ্যাসিডিটি অফ ফেনল। তাহলে এই দুইটা লাইন আমরা সবাই মনে রাখবো। এই জন্য মনে রাখবো যে আমরা কি বলা হয় প্ল্যান্ট থেকে কত কিছু আমরা এক্সট্রাক্ট করি, করে আমরা একটা মিক্সচার কম্পাউন্ড পাই। মনে করো ফ্লেভোনয়েড পাইলা, ফ্লেভোনয়েডের মধ্যে বিভিন্ন রকমের ফ্লেভোনয়েড পাইলা, সাবস্টিটিউয়েন্ট বিভিন্ন রকমের সাবস্টিটিউয়েন্ট আছে, ইলেকট্রন পুশিং গ্রুপ আছে, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ আছে। তাহলে তুমি বলে দিতে পারবা যে এটা ফেনল হিসেবে কি বলা এটার অ্যাসিডিটি বেশি হবে, এটার অ্যাসিডিটি কম হবে, এটা স্বাস্থ্যসম্মত হবে, এটা স্বাস্থ্যসম্মত হবে না। নানান কথাবার্তা, নানান কেমিস্ট্রি সেখানে ব্যাখ্যা করা যাবে। তাহলে আমি যেটা বুঝতে চাই, আমরা যেটা জানতে চাই সেটা হচ্ছে যে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ ফেনলের অ্যাসিডিটি কমিয়ে দেয়, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ বাড়িয়ে দেয়। অ্যাসিডিটি বাড়িয়ে দেয়। হ্যাঁ, ফেনলের অ্যাসিডিটি বাড়িয়ে দেয়। এখানে দেখো একটা সিকোয়েন্স দেওয়া আছে, উপরের সিকোয়েন্সটা দেখো, এটা হলো মিথাইল ফেনল, এটা হলো শুধু ফেনল, পরেরটা নাইট্রোফেনল, তারপরটা ডাইনাইট্রোফেনল, তারপরটা ট্রাইনাইট্রোফেনল। তাহলে সিকোয়েন্সটা ঠিক আছে? ঠিক আছে স্যার, ট্রাইনাইট্রোফেনলের অ্যাসিডিটি বেশি। তাহলে আমি কি আছে অ্যাসিডিটি বাড়তেছে। ট্রাইনাইট্রোফেনল, যদি if we compare these two, the last two, the why the acidity of trinitrophenol is higher than dinitrophenol, অথবা আমি ব্যাখ্যা করলাম why the acidity of phenol is higher than কি methyl or 2-methyl phenol, why the acidity of only phenol is higher than 2-methyl phenol। প্রথম দুইটা আমরা ব্যাখ্যা করতে পারবো? জি স্যার। জি স্যার। both are পাওয়া যাবে। 2-methyl phenols, both are acidic, but phenol is slightly higher acidic than 2-methyl phenol, 2-methyl phenol। এখন আমরা আরো ল্যাঙ্গুয়েজ লিখতে পারি যে ফেনলে there is no substituent on simple phenol, but in 2-methyl phenol there is a methyl substituent. We know methyl substituent is electron releasing group, electron donating group, electron pushing group. It pushes electron towards the aromatic nucleus. এটা aromatic nucleus electron push করে decreasing the acidity of phenol, acidity of phenol। এই হলো ব্যাখ্যা। এখন আবার দুইটা রেজোন্যান্স স্ট্রাকচারও আঁকা যায়। এই দুইটা রেজোন্যান্স, ফেনলের রেজোন্যান্স আঁকা যাবে না, আমরা বলছি না একটা হাইড্রোজেন চলে গিয়ে ফেনক্সাইড আয়ন হবে, তারপরে তার রেজোন্যান্স আঁকবা। এই মিথাইল ফেনলের রেজোন্যান্স আঁকা যায়। যাই হোক, যারা রেজোন্যান্স আঁকতে পারবে তারা আঁকবে, যারা রেজোন্যান্স আঁকলে ভালো। শুধু ফেনলের রেজোন্যান্সটা আঁকো, মিথাইল ফেনলের রেজোন্যান্স আঁকা দরকার নাই, সেটা তুমি ল্যাঙ্গুয়েজ দিয়ে বলে দিলা যে মিথাইল সেই ফেনক্সাইড আয়নকে, মিথাইল ফেনক্সাইড আয়ন যেটা সেটাকে সে ডিস্টেবিলাইজ করতেছে, ইলেকট্রন পুশ করে অ্যারোমেটিক নিউক্লিয়াসে ইলেকট্রন ডেনসিটি বাড়িয়ে দিতেছে। তাহলে যে অক্সিজেন থেকে যে ইলেকট্রন এসে অ্যারোমেটিক নিউক্লিয়াসে ঢোকার কথা, সেই ইলেকট্রন গুলোকে অ্যারোমেটিক নিউক্লিয়াসের দিকে যে ফ্লো হতো সেটাতে সে কি করবে? ইন্টারফেয়ার করবে। যাই হোক, তাহলে এইভাবে আমরা কম্পারেটিভ স্টাডি করতে পারি, ফেনলের কম্পারেটিভ বা অ্যাসিডিটি কম্পেয়ার করতে পারি। তাহলে এভাবে আমরা পরীক্ষা যদি আসে আমরা লেখার চেষ্টা করব why nitrophenol is more acidic than phenol, why dinitrophenol is more acidic than phenol, একইভাবে। তারপরে নিচে দেওয়া আছে আরো কিছু বিস্তারিত, দেখো এই যে মিথক্সিফেনল, 4-মিথক্সিফেনল, তার পিকে ভ্যালু 10.2, তাহলে এটার অ্যাসিডিটি ফেনল থেকে কম। ফেনলের 10 দিছে পিকে ভ্যালু, আর মিথক্সিফেনলের পিকে ভ্যালু দেখানো হচ্ছে 10.2। তাহলে আমরা বলতে পারি যে মিথক্সিফেনল is less acidic than phenol because the methoxy group is electron donating group, electron donating group। তাহলে এটা ইলেকট্রন যদি ডোনেটিং গ্রুপ হয় তাহলে
এটা এই যে ফেনক্সাইড আয়ন যে বানাতে ফেনক্সাইড আয়ন ফরমেশনে সেই বাধা দিচ্ছে। ইন্টারফেয়ার করবে, রেজোনেন্স স্টেবিলাইজেশনে ইন্টারফেয়ার করবে, সো দা অ্যাসিডিটি will be decreased of methoxyphenol. তাহলে বাকিগুলো আমরা আলোচনা করে ফেলছি, নাইট্রো যে দুইটা তিনটা নাইট্রো গুলো কথা। এবার স্যার reaction- আজকে আর থাক, স্যারের পর ক্লাস আছে। আচ্ছা ঠিক আছে, হ্যালো স্যার বলো। স্যার স্লাইডটা যদি পড়া তো অনেকগুলো হয়ে গেছে, আজকে এই পর্যন্তই থাক স্যার। আচ্ছা ঠিক আছে, আজকে এখানেই থাকলো। স্যার স্লাইডটা যদি দেওয়া যেত, এই স্লাইডটা তো নাই। আচ্ছা আমি এখন দেখি পাঠিয়ে দিতে পারি কিনা। ওকে, আচ্ছা আচ্ছা স্যার, থ্যাংক ইউ। ভালো থেকো, হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার।